হাই বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে যাব ক্রাঞ্চ পর্বত অর্থাৎ কার্তিক স্বামী, যেটা আমাদের হিন্দু পুরাণের একটা গল্পের সাথে তোমাদেরকে সাক্ষাৎ করাবে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটা সেই পবিত্র সঙ্গমস্থল, যেটা রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। আজ আমার এই যে কার্তিক স্বামীর গল্পের সাথে তোমাদের পরিচয় করাতে যাচ্ছি। এই গল্পের যাত্রা শুরু হয় হাওড়া স্টেশনের 8:25-এর ডুন এক্সপ্রেস থেকে। আমাদের প্ল্যান ছিল কেদারনাথ যাব। তো সেই প্ল্যান করতে করতে হঠাৎ একটা সময় জানতে পারি কার্তিক স্বামী বলে একটা জায়গা আছে, যেটা কিনা আমাদের পুরাণের একটা গল্প। তো শুনে খুব ভালো লেগেছিলো জায়গাটার কথা। তারপর মনে হলো যে ওই জায়গাটা যেতে হবে। তো সেই যাওয়ার জন্যেই আমরা দুন এক্সপ্রেসে যাত্রা শুরু করি। এই যে দুন এক্সপ্রেস প্রত্যেক দিনই হাওড়া স্টেশন থেকে 8:25-এই ছাড়ে। এখন সময় প্রায় 10:45 মতো। আমরা পৌঁছাই কাশী। দেখতেই পাচ্ছ এই কাশীর ঘাট দেখা যাচ্ছে, যে ঘাটটি নমঘাট নামে পরিচিত। আর এই ট্রেনটি প্রত্যেক দিনই 8:25-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে। টোটাল 51খানা স্টপেজ দেয় এই ট্রেনটা। দেওয়ার পরে পৌঁছে যায় ইয়াগনগরী ঋষিকেশ, যেটা আমরা কিনা ঋষিকেশ নামে জানি। এই ট্রেনটি 2টো রাত কাটানোর পরে তৃতীয় দিন সকালবেলা 5:25 নাগাদ পৌঁছে দেয় ঋষিকেশ স্টেশন। এই ট্রেনটি একে একে কাশী, বেনারস, অযোধ্যা ক্যান্ট সব স্টেশন পার করতে করতে আমাদের নিয়ে পৌঁছে দেয় 8:30 নাগাদ লগ্ন স্টেশনে। তো এখানে আমরা রাতের খাবার কিনে সমস্ত কিছু রেডি করে নিয়ে উঠে যাই। তারপরে আবার ট্রেন চলতে শুরু করে। এই রুটের কাজ চলার জন্যে আমাদের ট্রেনটা প্রায় অনেকক্ষণ লেট করে। 8:25 নাগাদ আমরা পৌঁছে যাই হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে নামার পরে আস্তে আস্তে আমরা বাইরের দিকে চলে আসি। তো বলে রাখি, এই যে ট্রেনটায় আমরা জার্নি করলাম, এই ট্রেনটায় জার্নি করার জন্য আমাদের খরচা লেগেছিল মাত্র 625 টাকা। হরিদ্বার স্টেশন থেকে বার হই তোমরা টোটো, গাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে হারকি পৌড়ি অর্থাৎ গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। পাশেই আছে বাস স্ট্যান্ড। তো আমরা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা হোটেল নেওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটের দিকে। এখন যে গঙ্গার ঘাটটাতে যাচ্ছি সেই ঘাটটা হলো চণ্ডীঘাট নামে পরিচিত। এটাই হলো হরিদ্বারের মেন ঘাট। কারণ হারকি পৌড়ি দুর্গাপুজোর একাদশীর পরে কিন্তু বন্ধ হয়ে যায় প্রায় 15 দিনের মতো। তখন কিন্তু এই মেন গঙ্গাতেই এসে স্নান করতে হয় সবাইকে। তো আমরা সময় নষ্ট না করে এই চণ্ডীঘাটেই চলে আসি গঙ্গা স্নানের জন্যে। তোমাদেরকে দেখাচ্ছি এই মূল গঙ্গার দুই পারে দুখানা পাহাড় রয়েছে। একটা হলো মনসা পাহাড় আর একটা হলো চণ্ডী পাহাড়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু মনসা পাহাড়। গঙ্গা স্নান সারার পরেই আমরা বেরিয়ে পড়ি চণ্ডী পাহাড় অর্থাৎ চণ্ডী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের চণ্ডী দেবীর মন্দির যাওয়া শুরু হয়। পায়ে হেঁটেই আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যেতে থাকি। চাইলে তোমরা রোবওয়েও নিতে পারো। যে এই চণ্ডী পাহাড়ের যে রোবওয়ে আছে, এই রোবওয়ের জন্য খরচা হয় বড়দের 150 টাকা করে অর্থাৎ 150 টাকা, আর বাচ্চাদের জন্য খরচা হয় মাত্র 75 টাকা। সেই টাকাটা দিয়ে তোমরা রোবওয়ে চড়ে পৌঁছে যেতে পারো চণ্ডী দেবীর মন্দিরে। এখানে দুটো মন্দির আছে, একটা হলো হনুমান মন্দির অর্থাৎ বজরংবলীর মন্দির আছে একটা, আর হলো প্রধান মন্দির সেটা হলো চণ্ডী দেবীর মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছ সব রকম দোকান আছে, প্রসাদের দোকান পেয়ে যাবে, খাবার দোকান পেয়ে যাবে। আমরা কি করি, প্রথমেই চলে যাই হনুমান মন্দিরের অর্থাৎ বজরংবলীর মন্দিরের দিকে। তো এখানেই দেখতে পাবে যে তোমাদের রোবওয়ে স্টেশনটা রয়েছে। তোমাদেরকে রোবওয়ে স্টেশনটাকে দেখিয়ে রাখছি। যদি মনে হয় যে রোবওয়েতে করে আসবে তো এখান থেকেই রোবওয়েতে উঠতে পারো। এটাই হলো চণ্ডী পাহাড়ের রোবওয়ে স্টেশন। এখান থেকেই রোবওয়ে তোমাদেরকে নিচে নিয়ে যাবে, আবার নিচ থেকে উপরে নিয়ে আসে। তো এখানেই দেখতে পাবে পরিষ্কার করে লেখাই আছে যে বড়দের জন্যে 150 টাকা আর বাচ্চাদের জন্য
75 টাকা করে টিকিট। তো দেখো এই হলো রোবওয়ে স্টেশনটা। আমরা এখানে বেশ কিছুটা সময় নিয়ে হনুমান মন্দির আর চণ্ডীদেবীর মন্দির ঘুরে পুজো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসি। তারপরে আমাদের এখান থেকে আবার যেতে হবে হারকিপৌড়িতে, সেখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে যেহেতু মন্দিরের ভিতরের ছবি বা ভিডিও নেওয়া বারণ আছে, সেহেতু তোমাদেরকে মন্দিরের ভিতরগুলো দেখাতে পারলাম না। তো তাই এখন আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এরপরে আমরা চলে যাব হারকিপৌড়িতে, যেখান থেকে আমরা আবার রাত্রির কাটিয়ে পরের দিনের জন্য বেরোতে হবে। মাত্র 625 টাকা খরচা করে তো আমরা হরিদ্বার পৌঁছে গিয়েছিলাম। এবার এখানে গিয়ে আমাদের কত কী খরচা হলো সেটাও তোমাদেরকে জানিয়ে রাখবো। এখানে এসে আমাদের রুম কত টাকা লেগেছিল, খেতে আমাদের কত টাকা খরচা হয়েছিল সারাদিনের জন্য, সমস্ত কিছু ডিটেলসই আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দেবো। আমরা এখানে নামার পরে যে হোটেল নিয়েছিলাম, সেই হোটেলে মোটামুটি এক একটা রুমে 3 জন ভালোভাবে থাকতে পারবে। তো সেই 3 জনের রুমের ভাড়া পড়ে যায় অ্যাপ্রক্স 1400 টাকার মতো। আমরা চণ্ডী পাহাড় থেকে ঘুরে আসার পরে একটা দরকারের জন্য আমরা গিয়েছিলাম ঋষিকেশে। তো সেই ঋষিকেশ থেকে ফিরে আসি আবার হরিদ্বারে। তো এই ঋষিকেশ যাওয়া আসার জন্যে সারাদিনেই তোমরা ঘুরে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। মাত্র খরচা হয় এক একজনের 50 টাকা করে একটা জার্নিতে। এখন আমরা রয়েছি সেই সবার চেনা পরিচিত হারকিপৌড়ির ঘাটে। তো দেখতেই পাচ্ছ ঘাটের ওপরে যে ব্রিজগুলো রয়েছে সেখান থেকে আমরা এখন হাঁটছি। তো এরপরে আমরা হারকিপৌড়ির মেন ঘাটের কাছে পৌঁছে যাব, ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব। তারপর পাশাপাশি মার্কেটগুলো আছে, মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখব। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করব। বলে রাখি তোমাদের, আমরা যে হরিদ্বারে এসেছিলাম, হরিদ্বারে সারাদিনে আমাদের খেতে খরচা হয়েছিল 400 টাকার মধ্যে, কারণ 150 টাকার মধ্যে ভালো রকমের থালি পেয়ে যাবে। তো আমরা সকালে একবার একটা থালি খেয়েছিলাম আর রাতের একটা থালি খেয়েছিলাম, আর সারাদিনে 100 টাকার টিফিনও করেছিলাম। তো আমাদের 400 টাকা খরচায় আমাদের সারাদিনের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল হরিদ্বারে। আর রুম তো বলেই দিয়েছি যে 1400 টাকা মতো পড়েছিল আমাদের রুম, যেটা কিনা বাস স্ট্যান্ড স্টেশন লাগোয়াই। আর এখান থেকে হারকিপৌড়ি আসতেও বেশিক্ষণ সময় লাগে না, পায়ে হেঁটেই আসতে পারবে। পায়ে হেঁটে আসার রাস্তাতেই পড়বে এখানের মেন মার্কেট, যেখান থেকে তুমি চাইলে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করতে পারো। তো এই দেখো হারকিপৌড়িটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় কোথায় কী কী আছে ভালোভাবে দেখে নিতে পারবে। খুব সুন্দর সুন্দর এখানের মন্দিরগুলো, খুব সুন্দরভাবে এইখানে সাজানোও রয়েছে। বেশ সময়টা আমাদের খুব ভালোই কেটেছিল সন্ধ্যের টাইমটা। তো এই চারিদিক ঘোরার পরে গিয়ে আমরা রুমে রেস্ট করি। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ি রুম থেকে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে, কারণ আমরা একটা রাত ঠিক করে নিয়েছিলাম যে রুদ্রপ্রয়াগ কাটাবো, ওখান থেকে পরের দিন বেরিয়ে পড়বো কার্তিক স্বামীর জন্যে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি ওই কারণে রুদ্রপ্রয়াগের জন্যে। তো জানিয়ে রাখি রুদ্রপ্রয়াগটা হলো সেই 5টা প্রয়াগের মধ্যে একটা প্রধান প্রয়াগ, যেখানে কিনা তোমরা অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমকে দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমরা এখন রুদ্রপ্রয়াগের ওখানে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি।
তো এখান থেকে নিয়ে যাব তোমাদেরকে রুদ্রনাথের যে প্রাচীন মন্দির আছে, এই সেই গলি যেখান থেকে কিনা তোমরা সঙ্গমে যেতে পারবে। তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ যে সঙ্গমের কি প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানে। তো এই দেখতেই পাবে যে সামনেই আছে সঙ্গমটা, যেখানে একদিক থেকে আসছে অলকানন্দা, একদিক থেকে আসছে মন্দাকিনী। এই যে সবুজ কালারের দেখতে পাচ্ছ আর এই একটা ঘোলা কালারের দেখতে পাচ্ছ, দুখানা জল একসাথে বয়ে যাচ্ছে, যেটা এখান থেকে হয়ে যাচ্ছে গঙ্গা হিসাবে। তো এই যে বয়ে আসছে এটা কিনা অলকানন্দা, আর এই পাশ থেকে যেটা বয়ে চলে যাচ্ছে সেটা কিনা মন্দাকিনী। এই দুটো এসে এই সঙ্গমে মিশে হয়ে যাচ্ছে গঙ্গা। তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে সঙ্গমটা আর এই যে জায়গাটা, এটা রুদ্রপ্রয়াগ নাম কেন হলো? এখানে ভগবান শিব নারদ মুনিকে দেখা দিয়েছিল তার রুদ্ররূপে, তারপরে এখানে রুদ্রনাথের মন্দির স্থাপন হয়, আর তবে থেকে এই জায়গার নাম হয়ে যায় রুদ্রপ্রয়াগ। এটাই হলো ভগবান শিবের সেই রুদ্ররূপের রুদ্রনাথ মন্দির, যেটা কিনা সব থেকে প্রাচীন রুদ্রনাথের মন্দির। এক রাত রুদ্রপ্রয়াগে কাটানোর পরে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি সেই কার্তিক স্বামীর উদ্দেশ্যে। তো কার্তিক স্বামীর জন্যে শেয়ার গাড়ি পেয়ে যাবে রুদ্রপ্রয়াগের মেন মার্কেটের পাশে থেকে। এখান থেকে গাড়ি 150 টাকা করে নেয়, তোমাদেরকে পৌঁছে দেবে মিডিল চোপতা। এখান থেকে গভর্নমেন্ট বাস পেয়ে যাবে, সেটা তোমাদের পুরো পৌঁছে দেবে কনকচুরি গ্রামে। আর চাইলে তোমরা যদি 4-5 জন এসে থাকো তো নিজেরা পার্সোনাল গাড়িও নিয়ে আসতে পারো, সেটাই সব থেকে সুবিধা হবে। আর কম খরচে আসতে গেলে শেয়ারে আসতেই পারো। এই কনকচুরি গ্রামে আসতে গেলে কিন্তু এখানে বাস সার্ভিস সারাদিনে খুব বেশি থাকে না, সারাদিনে দুটো করে থাকে, একটা একদম সকাল সকাল চলে যায় আর একটা একটু বেলা বেরিয়ে যায়। তো এই বেলা বেরিয়ে যেতে পারবে আর সকালের ওই বাসটাই পাবে। তারপরে কিন্তু আসতে গেলে তোমাদের পার্সোনাল বুকিং করেই যেতে হবে। তো সব থেকে ভালো হয় নিজেরা পার্সোনাল গাড়ি নিয়ে আসাই। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কনকচুরি গ্রাম থেকে কার্তিক স্বামীর উদ্দেশ্যে। এখান থেকেই প্রায় 3-3.5 কিলোমিটার এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এখানে উঠতে হবে কার্তিক স্বামীর জন্যে। তো এখান থেকে কার্তিক স্বামীর হাঁটা রাস্তা শুরু হয়ে যায়, যেটা কিনা তোমাদেরকে পাহাড়ি রাস্তা হেঁটে হেঁটেই উঠতে হবে। তো এখান থেকে আস্তে আস্তে আমরা কার্তিক স্বামীর জন্য হাঁটতে শুরু করে দিই। তো এই রকম পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে আস্তে আস্তে কার্তিক স্বামীর দিকে পৌঁছে যেতে থাকবো আমরা। তো বলে রাখি, এই যে আমরা রুদ্রপ্রয়াগ থেকে কনকচুরি পর্যন্ত এসছিলাম, তার জন্য আমাদের খরচা হয়েছিল, যেহেতু আমরা শেয়ারিংয়ে এসছিলাম, মাত্র 200 টাকার মধ্যে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। আমাদের যে শেয়ার গাড়ি ছিল সেটা 150 টাকা নিয়েছিল, আর এখান থেকে যে বাস ছিল বাস 50 টাকায় চলে এসেছিলাম। তারপর এখানে থাকার জন্য রাত্রিরে রুম পেয়ে যাই 1200 টাকার মধ্যে, খুব সুন্দর রুম ছিল। তো রুমের সাথেই ওদের হোটেল ছিল, সেখানেই আমরা রাতের খাবার খেয়ে নিই। রাতের খাবার খেতে আমাদের খরচা হয়েছিল 150 টাকা। তারপরে গিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি কার্তিক স্বামীর জন্যে। এখান থেকে আমরা ঘুরে আবার নিচে আসব, এসে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পাহাড়ি দৃশ্যর সাথে সাথে আস্তে আস্তে আমরা
এগোতে থাকি কার্তিক স্বামীর দিকে। তো বলে রাখি, এই যে কার্তিক স্বামী যাচ্ছি, এই কার্তিক স্বামীর একটা প্রধান গল্প আছে। গল্পটা এটাই, আমরা সবাই জানি যে মহাদেব আর পার্বতীর দুই ছেলে ছিল, একটা হলো গণেশ আর একটা হলো কার্তিক। তো এই যে কার্তিক আর গণেশ দুজনার মধ্যে একদিন বিবাদ বাঁধে যে কে সব থেকে ক্ষমতায় বড়। তো তখন তার পিতা ও মাতা ঠিক করে যে যে সবার আগে সারা পৃথিবীর 3বার চক্কর লাগিয়ে তাদের কাছে ফিরে আসবে সেই হবে সর্বশ্রেষ্ঠ। তো সেই সময় কি হয়, কার্তিক তার ময়ূরে চড়ে সারা পৃথিবীর চক্কর লাগাতে বেরিয়ে পড়ে। আর সেই সময় গণেশ কি করে, তার বুদ্ধির সাথে তার বাবা মার অর্থাৎ পিতামাতার 3টে চক্কর দিয়ে তাদের কোলে বসে পড়ে। তো এসে দেখতে পায় কার্তিক যে তার ভাই গণেশ এই প্রতিযোগিতায় জয়ী হয়ে যায়। তো সেই রাগে কার্তিক কী করে, কৈলাস ছেড়ে এই যে কাঞ্চ পর্বত এখানে এসে তার দেহ ত্যাগ করে। তার দেহের মাংসগুলো তার মাতা পার্বতী আর তার পিতা মহাদেবের উদ্দেশ্যে দেহের হাড়গুলো অর্পণ করে তার জীবন এখানেই ত্যাগ করে। তো এখান থেকেই প্রথম সিঁড়ি চড়া শুরু কার্তিক স্বামীর। এই নিচেই দেখতে পাবে খাওয়ার হোটেল ছিল, থাকার হোটেলও রয়েছে, চাইলে উপরে এখানে এসে থাকতে পারো, আর চাইলে কনকচুরি গ্রামেও থাকতে পারো। তো আমরা নিচেই ছিলাম। তারপর সকালবেলায় আমরা এখান থেকে হাঁটা রাস্তায় হাঁটতে হাঁটতে কার্তিক স্বামীর দিকে চলতে থাকি। তো প্রায় এখানেও অনেকগুলো সিঁড়ি পাবে। তো এই সব সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা উপরের দিকে যেতে থাকি। তোমাদেরকে তো আগে তো জানিয়েই রাখলাম যে কার্তিক তার দেহের সমস্ত হাড়গুলো তার পিতা মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করে এখানে দেহ ত্যাগ করে। তারপরে তার পিতা মহাদেব কী করে, তার নামেই এখানে একটা মন্দির স্থাপন করে। সেই দিন থেকেই এটাকে কার্তিক স্বামী নামেই পরিচিত হয়ে যায়। সারা ভারতের মধ্যে এটাই একটা কার্তিকের মন্দির, যেটা কিনা সব থেকে বড় এবং সব থেকে শ্রেষ্ঠ একটা মন্দির। আর এখানে এলে খুব ভালোই লাগবে, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। একটা জিনিস জানিয়ে রাখি, আমরা যেহেতু 3জন গিয়েছিলাম, তো আমরা চাইলে একটা গাড়ি নিয়ে আসতে গেলে খুব বেশি টাকা পড়ে যেত। তো ওখানে আমাদের কয়েকজনের সাথে আলাপ হয়েছিল, তারা 4-5 জন ছিল। তো তাদের সাথে কথা বলে আমরা যখন কার্তিক স্বামী থেকে ফিরি সবাই মিলে একসাথে একটা গাড়ি করি। তো সেটাতে আমাদের খরচাটা অনেকটা কমই হয়। গাড়িটা পুরো নিয়েছিল 3,500 টাকা মতো। দেখতেই পাচ্ছ পাহাড়ি সিঁড়ি ভাঙতে ভাঙতে আস্তে আস্তে কার্তিক স্বামীর দিকে আমরা এগোতে থাকি। এই রকম অনেক সিঁড়ি আছে যেটা কিনা কার্তিক স্বামী পর্যন্ত। এছাড়াও কার্তিক স্বামীর মেন মন্দিরের যে সিঁড়ি, সেটা অ্যাপ্রক্স 80টার উপরে সিঁড়ি রয়েছে, সেগুলোকেও আস্তে আস্তে ভেঙে উপরের দিকে উঠতে হবে। তো এখানে একটা ছোট্ট বজরংবলীর মূর্তিও করা ছিল, তো সেটাও দেখি আমরা। দেখার পরে আস্তে আস্তে মেন মন্দিরের দিকে এগোতে থাকি। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা যে রুদ্রপ্রয়াগে রাত্রিরে কাটিয়েছিলাম, সেখানে আমাদের রুমের ভাড়া লেগেছিল প্রায় 1400 টাকা। তো ওখানে খাওয়াও কম বেশি অল্প টাকার মধ্যেই পেয়ে যাবে। তো বলছিলাম যে বজরংবলীর একটা মূর্তি আছে, সেটাই বজরংবলীর মূর্তিটা। তো এখনই দেখতে পাবে যে সামনে কার্তিক স্বামীর যে মেন মন্দিরের সিঁড়িগুলো স্টার্ট হয়, সেটাই সামনেই দেখতে পাচ্ছ যে এই সিঁড়িগুলো দিয়েই আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। এখানে
মোটামুটি 80টার ওপরে সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো চড়ে উপরের দিকে যেতে হবে, তবেই মেন মন্দিরকে দেখতে পাবো আমরা। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এমন সব আরও ভিডিও দেখতে পাবে। আর যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবে। আর এই সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবে তোমাদের জন্যে। আমরা এখন পুরো ক্রাঞ্চ পর্বতের উপরেই আছি, যেখানে কার্তিক স্বামী, দেখতেই পাচ্ছ মন্দির। এখান থেকে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে চলে যাব। মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে মন্দিরটা কেমন, মন্দিরের পাশে কী রয়েছে আশেপাশে। এই দেখতেই পাচ্ছ কার্তিক মানে তার ময়ূর তো অবশ্যই থাকবে, তো তার ময়ূরেরও একটা স্ট্যাচু এখানে বানানো রয়েছে। তো এরপরে দেখো এই সামনেই রয়েছে কার্তিক স্বামী মন্দির। এখানে আস্তে আস্তে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকটা, চারিদিকে পাহাড়ে ঘেরা। আর এটা একদম পুরো একটা পাহাড়ের উপরেই। দেখো এই সামনে কার্তিক স্বামীর মন্দিরের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। মন্দিরটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো মন্দিরটা কেমন। তোমরা যদি মনে করো যে 2025 কেদারনাথ যাবে, কিংবা বদ্রীনাথ যাবে, কিংবা হরিদ্বার ঋষিকেশ যেতে চাইছো, তো অবশ্যই বলবো যে একটু সময় নিয়ে কার্তিক স্বামী ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগবে মন্দিরটা ঘুরতে, খুব সুন্দর একটা পরিবেশ পাবে। তো দেখো মন্দিরের ভিতরের তো ছবি তুলতে দেবে না, তো মন্দিরের সামনে থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। মন্দিরটার চারপাশটা দেখতেই পাবে, পুরো একদম পাহাড়ের পুরো টপেই রয়েছে। এপার থেকে যদি বাই চান্স যদি তুমি কোনো রকমভাবে পড়ে যাও, তোমাকে আর কেউ খুঁজেই পাবে না। পুরো একদম পাহাড়ের টপ এটা। আর পিছনে তো পুরো একদম বরফে মোড়া হিমালয় দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর একটা দৃশ্য, দেখতেই পাচ্ছ। আর ভিডিও ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কত কি খরচা হলো আমাদের কার্তিক স্বামী আসতে, কোথায় কোথায় আমরা স্টে করেছিলাম, সমস্ত কিছু তো আগে বলেও দিয়েছি, তাও তোমাদেরকে ডেসক্রিপশানে জানিয়ে রাখবো। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতেই পারো। খুব সুন্দরভাবে কার্তিক স্বামীর ঘোরানোর ব্যবস্থা করিয়ে দেবো তোমাদেরকে। আমার এই কার্তিক স্বামীর ভিডিও কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, কতটা কি ভালো হলো, কতটা কি ভালো দেখাতে পেরেছি জানি না। যদি কোনো ভুল থেকে থাকে তোমরা বলো, আরও এরকম সমস্ত ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর এইরকম সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, যেগুলো কিনা আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু পুরাণের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এই রকম সমস্ত জায়গাগুলো ঘুরলে দেখলে অনেক কিছু জানতেও পারবে, যে আমাদের ভারতের কোথায় কি কি আছে। এটা হলো কার্তিক স্বামীর সেই পিছনের জায়গাটা, পুরো একদম পিছনের দিকে রয়েছে এটা। এখানে তুমি যেতে পারো, কিন্তু খুব সাবধানের সাথে যেতে হবে, কারণ রাস্তা খুব একটা ভালো না, একদম সরু রাস্তা। আর একদম পাশেই পুরো খাই। আস্তে আস্তে সাবধানে এখানে যেতে পারো, গিয়ে এখানে কিছুক্ষণ সময় বসে কাটাতে পারো, ভালো লাগবে জায়গাটা। আর পিছনে দেখতে পাচ্ছ পুরো একদম বরফে মোড়া হিমালয়। তো আমরাও কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরেই আবার কার্তিক স্বামী থেকে কনকচুরির দিকে চলে আসি, কারণ ওখান থেকে আবার ফের আমাদের রুদ্রপ্রয়াগ ফিরে যেতে হবে। তো সেই জন্য এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে যাই রুদ্রপ্রয়াগের জন্যে কনকচুরি গ্রামে।
আমার আজ কার্তিক স্বামীর ভিডিও এই পর্যন্তই ছিল। এমন সব ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে।